গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করি সবাই ভালো আছো। তোমাদের সাহিত্য মেলা থেকে ৩৩ নম্বর অধ্যায় অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শুভা গল্পের প্রশ্ন উত্তরের একটা ক্লাস মিলে আমরা আলোচনা করেছি। তো সেই শুভা গল্পের তোমাদের অনুশীলনী থেকে প্রশ্ন উত্তর আলোচনা পর্বের ২য় নম্বর ক্লাস নিয়ে আজ আমি চলে এসেছি। চলো দেখে নেওয়া যাক। আচ্ছা, আমরা এই পাতার আগের পাতা পর্যন্ত পড়েছিলাম, তাই তো? তো এবার ৩-এর দাগে প্রশ্ন দেখো। শুক্লা দ্বাদশীর রাত্রিতে শুভার মনের অবস্থা কেমন ছিল? তার মনের অবস্থা এরকম হওয়ার কারণ কি? তো শুক্লা দ্বাদশীর রাত্রিতে শুভার মনের অবস্থা কেমন ছিল? কেমন ছিল? না, গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর এর রচিত শুভা গল্পটিতে শুক্লা দ্বাদশীর রাত্রিতে শুভার মনের অবস্থা ছিল খুবই বিষণ্ণ, অর্থাৎ সে খুবই দুঃখী ছিল, তাই তো? এরপর বলছে তার মনের অবস্থা এরকম হওয়ার কারণ কি? যে সে বিষণ্ণ ছিল, সে দুঃখী ছিল কেন? কি কারণে তার মনের এরকম অবস্থা হয়েছিল? সেই কারণটা বলতে হবে। তো কি কারণ কি? না, শুভা জানতো যে তাকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে তাকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য, এবং তার এই চেনা গ্রাম, প্রিয় নদী, নদীতট, তার প্রিয় বন্ধুরা, অর্থাৎ সেই মুখ গাভী দুটি, সর্বশী পাঙ্গুলি, বিড়াল ছানা, ছাগল এবং প্রতাপ, এদেরকে ছেড়ে তাকে চলে যেতে হবে। যারা তাকে বুঝতো, এই গোটা সমাজ, গোটা পৃথিবীতে তারাই তাকে বুঝতো, এবং অবশ্যই তার পিতার স্নেহ, তার বাবার ভালোবাসাও, এছাড়াও তাকে এই যে তার চেনা চিরপরিচিত প্রকৃতি, তার আনাচ কানাচ যে প্রকৃতি, সেই প্রকৃতিকে ছেড়েও তাকে চলে যেতে হবে। যে প্রকৃতি তাকে ভাষা দান করত, তার ভাষা হয়ে দাঁড়াতো, এমনকি যে প্রকৃতিতে মিশে সে শান্তি পেত। এবং গল্পে আমরা দেখতে পাই যে লেখক অনেক সময় প্রকৃতির সঙ্গে শুভাকে তুলনা করেছেন, উপমা দিয়েছেন। নির্জন দুপুর কিংবা পূর্ণিমার জ্যোৎস্না, এই প্রকৃতির সঙ্গে শুভাকে তুলনা করতে দেখা গেছে। এবং প্রকৃতি তার ভীষণ প্রিয়। হ্যাঁ, মানুষের থেকে সেই পশু বা প্রকৃতি যার সাথে সে বেশি মিশত, সেই প্রকৃতি ছেড়ে তাকে অন্য প্রকৃতি, অচেনা অপরিচিত মানুষদের সঙ্গে গিয়ে তাকে থাকতে হবে। তো এই যে এর জন্য তাকে, সে যে এত দুঃখী হয়ে রয়েছে, সে যে বিষণ্ণ, সেই কথাই বলা হচ্ছে। হ্যাঁ, তো সেই শুক্লা দ্বাদশীর রাত্রিতে শুভা তাকে তার এই প্রিয় গ্রাম, তার বন্ধু, প্রিয় বন্ধু, তার বাবার স্নেহ, প্রকৃতি, এই সমস্ত ছেড়ে, সমস্ত কিছুকে ছেড়ে চলে যাওয়ার ভয়ে বা কষ্টে বা শঙ্কায় সে শয়নগৃহ থেকে, অর্থাৎ সেই শুক্লা দ্বাদশীর রাত্রিতে শোবার ঘর থেকে বেরিয়ে সোজা সে তার চির পরিচিত নদীতট, সেখানকার ঘাসের বিছানায় লুটিয়ে পড়ে। এবং গল্পে আমরা দেখতে পাই যে শুভা যেন ধরণীকে, সে তাকে তার দু বাহু দিয়ে শুভাকে আগলে ধরে রাখার যেন কাতর মিনতি জানাচ্ছে, যেন তাকে আটকে রেখে দেয়, তাকে এখান থেকে, এই চণ্ডীপুর থেকে তাকে কোথাও না যেতে দেয়। তার জন্য কাতর মিনতি জানাচ্ছে এই ধরণীর মাটিকে, যেখানে তার ছোট থেকে তার বড় হওয়া, হ্যাঁ, যে নদীতট যেখানে সে প্রায় প্রত্যেক দিন এসে সেখানে তার অবসর সময় সময় কাটাতো। তো এই যে তার চেনা চিরপরিচিত বন্ধু, প্রকৃতি, তার বাবার স্নেহ, এই সমস্ত কিছু ছেড়ে তাকে চলে যেতে হবে।
আসলে এই যে এই চণ্ডীপুরে তার জন্মস্থান, হুম, এবং এখানেই সে দুঃখে কষ্টে থাকলেও, হ্যাঁ, তার তার মায়ের থেকে লাঞ্ছিত হলেও কিংবা সমাজের লোকের থেকে কটু কথা শুনলেও, সে কষ্ট পেলেও, তার বাবার ভালোবাসা এবং সেই মুখ গাভী দুটি সর্বশী পাঙ্গুলে, তাদের তাদের যে স্নেহ, তাদের সাথে তার যে একটা অন্তরঙ্গ বন্ধুত্ব, হুম, এবং সেই বিড়াল ছানা যার নির্দ্বিধায় উম, সুভার কোলে এসে বসতো, সেই ছাগল এবং প্রতাপের সান্নিধ্য, এগুলো, এই সমস্ত কিছু বা প্রকৃতির সঙ্গে মিশে তার সমস্ত দুঃখ কষ্ট থেকে সে ভুলে থাকতে পারতো। হুম, সেই কষ্টগুলো তার আর মালুম হতো না। তো সেই প্রকৃতি, তার সেই বাবার ভালোবাসা, তার সেই বন্ধুদের স্নেহ ভালোবাসা, এই সমস্ত কিছু ছেড়ে তাকে চলে যেতে হবে একদম চিরজীবনের মতো। হুম, তো এই দুঃখেই শুভা খুবই বিষণ্ণ, খুবই দুঃখী। হুম, এবং আমাদের প্রশ্ন ছিল যে তার মনের অবস্থা এরকম হওয়ার কারণ কি। তো আশা করছি তোমরা তোমাদের উত্তর পেয়ে গেছো। ঠিক আছে, চলো তার পরের প্রশ্ন কি বলছে, 4 দাগে। গল্পের একেবারে শেষ বাক্যটি গল্পের ক্ষেত্রে কতখানি প্রয়োজন আলোচনা করো। তো শেষ বাক্যটি কি ছিল সেটা একবার আমাদের মনে করে নিতে হবে। শেষ বাক্যটি কি ছিল, যে এবার তাহার স্বামী চক্ষু এবং কর্ণেন্দ্রিয়ের দ্বারা পরীক্ষা করিয়া এক ভাষা বিশিষ্ট কন্যা বিবাহ করিয়া আনিল। এটা ছিল এই গল্পের শেষ বাক্য। তো এই শেষ বাক্যটির কথাই আলোচ্য প্রশ্নে বলা হচ্ছে, যে এই বাক্যটি গল্পের ক্ষেত্রে ঠিক কতখানি প্রয়োজন সেটা বলতে হবে। তো এই যে শেষ বাক্যটি যেটা এক্ষুনি উল্লেখ করলাম, এই বাক্যটির মধ্যে দিয়েই যেন গল্পকার গোটা গল্পের মূল তাৎপর্যই যেন ফুটিয়ে তুলেছেন। এবং গল্পটা যখন আলোচনা করা হয় তখনও বলা হয়েছে, তো তোমাদের নিশ্চয়ই মনে আছে। তো যাই হোক, আসলে আমাদের সমাজে এখনো বহু নারীকে নানান সমাজের বা সামাজিক বাধা নিষেধ এবং নানান কুসংস্কারের বলি হতে হয়। এবং আহ, কিছু বাবা মায়ের নির্বুদ্ধিতায় কিংবা উদাসীনতায় কিংবা বলতে পারো সামাজিক বা সমাজের সেই সমস্ত কিছু মানুষদের কথায় প্রভাবিত হয়ে তারা নিজেরাই নিজেদের সন্তানদের, মেয়েদের জীবনে অভিশাপ নিয়ে আসে। আলোচ্য গল্পেও ঠিক সেরকম ঘটনাই ঘটে। আমরা দেখি গল্পে বাণীকণ্ঠ, শুভার বাবা, শুভাকে যথাযথ পাত্রের হাতে তাকে সমর্পণ করতে পারেননি। শুভার বাবা বাণীকণ্ঠ এবং তার মা, তারা তার মেয়ের প্রতিবন্ধিতার কথা গোপন রেখে, তার মেয়ে যে বোবা সেটাকে গোপন রেখে তাকে বিয়ে দিয়ে দেয় কলকাতায় গিয়ে। এবং বিয়ে দিয়ে তারা এক প্রকার তাদের নিজেদের জাত এবং পরকাল রক্ষা করে। কিন্তু তার ফলে কি হয় না, শুভার স্বামী যখন জানতে পারে বা তার শ্বশুরবাড়িতে যখন জানতে পারে যে মেয়েটি বোবা, তখন সপ্তাহখানেক পর তার স্বামী আবার ওই যে শেষ বাক্যটি, অর্থাৎ আহ তার স্বামী আহ, চোখ কান দিয়ে ভালো করে পরীক্ষা করে একটা ভাষা বিশিষ্ট মেয়েকে বিয়ে করে আনে। অর্থাৎ শুভাকে, এই যে তার বাবা মায়েরা তাকে বিয়ে দিয়ে তাদের এক প্রকার জাত এবং পরকাল রক্ষা করলো, কিন্তু তার ফলে কি হলো, শুভাকে সারা জীবন তার মাসুল গুলতে হলো, তাই না? তো তাকে সারা জীবনের জন্য তারা তাদের মেয়েকে কষ্টে রেখে গেল, দুঃখে রেখে গেল। হুম? এবং এই যে তার স্বামী আবার একটি বিয়ে করে আনলেন, তার ফলে শুভার সেই চিরনীরব হৃদয়ে আমৃত্যুকাল পর্যন্ত
সে কেবল কাঁদতেই থাকবে, অশ্রু ধারার মধ্যে দিয়ে তার সেই কষ্টগুলো বার হবে, কিন্তু সে তো মুখে প্রকাশ করতে পারে না। হুম? তার সেই অব্যক্ত কথাগুলো বা অব্যক্ত কষ্টগুলো তার মনের মধ্যেই থাকবে, সে চিরনীরব হৃদয়ের মধ্যেই গচ্ছিত থাকবে, এবং সেগুলো অশ্রুধারার মধ্যে দিয়ে প্রকাশ পাবে। এবং সেই অশ্রুধারা, সেই অশ্রু জল বা চোখের জল কেউ বুঝতে চাইবে না, কেউ বোঝার চেষ্টাও করবে না। তাকে সারা জীবন সেই কষ্ট বয়ে নিয়ে চলতে হবে। হুম? তো এই যে কোটাঙ্কোট এই এই শেষ লাইনটি, অর্থাৎ আহ সুভার স্বামী যে চক্ষু কর্ণেন্দ্রিয়ের দ্বারা পরীক্ষা করিয়া এক ভাষা বিশিষ্ট কন্যা বিবাহ করিয়া আনিল। হুম, এই বাক্যটির মধ্যে দিয়ে লেখক আসলে বাংলাদেশের এরকম বহু নারীর জীবনের বিপর্যয়ের কথা তুলে ধরেছেন। বহু নারীকেও এরকম দুর্বিষহ জীবন কাটাতে হয়, সেটা এই সুভার স্বামীর আবার চোখ কান দিয়ে পরীক্ষা করে এক ভাষা বিশিষ্ট মেয়েকে বিয়ে করে আনার কথা সেটা প্রমাণ করে দেয় আরো ভালো করে। হুম? এবং সুভা গল্পের এই যে শেষ বাক্যটি, এটার মধ্যে দিয়ে মূলত বা প্রধানত যেটা গল্পের মূল প্রধান বিষয়, সুভা, সেই সুভার জীবনের যে দুঃখ কষ্ট, তার তার যে অন্তর্বেদনা, তার ভাগ্য বিপর্যয়, এই সমস্ত কিছুকে একেবারে বাস্তবসম্মত করে তোলেন লেখক। এবং এই সুভার কষ্টে আমাদের পাঠকদের, আমাদের মনেও সুভার জন্য একটা চাপা কষ্ট অনুভব হয়, তাই না? এছাড়াও আহ ছোট গল্পে যে যেমনটা বৈশিষ্ট্য হয় যে শেষটা, যে শেষ হয়েও হইল না শেষ, তো আমাদের আলোচ্য গল্পেও ঠিক সেই রকম লেখক শেষ করেও যেন শেষ করলেন না। গল্পের সমাপ্তি ঘটেছে বটে, কিন্তু গল্পের আগামীতে বা এর পরে যে আরো যে ঘটনা ঘটবে, ঘটতে চলেছে, সেটা পাঠকরা কল্পনা করতে পারে। হুম? আহ, তাই সুতরাং বলাই যায় যে আমাদের আলোচ্য প্রশ্নের যে শেষ বাক্যটির কথা বলা হয়েছে, সেই শেষ বাক্যটি আহ, গল্পের জন্য বিশেষ প্রয়োজনীয় এবং প্রাসঙ্গিক। তো আশা করছি বুঝতে পেরেছ। তারপর কি বলছে 5 দাগের প্রশ্ন, যে মানুষ ও মনুষ্যতর প্রাণীর বন্ধুত্ব নিয়ে আরো 2-1টি গল্পের নাম লেখো এবং শুভা গল্পটির সঙ্গে তুলনা করো। তো মানুষ ও মানুষ্যতর বা মনুষ্যতর প্রাণী বন্ধুত্ব, কাদের কথা বোঝানো হয়েছে? না, মানুষের সঙ্গে পশু পাখির সম্পর্ক বা মানুষের সঙ্গে পশু পাখির যে বন্ধুত্ব, সেই বন্ধুত্বের কথা বলা হচ্ছে। তো এই রকম আরো 2-1টি গল্পের নাম উল্লেখ করতে বলা হচ্ছে এবং এই শুভা গল্পের সঙ্গে তুলনা করতে বলা হচ্ছে। তো সেই রকম একটা মানুষ এবং প্রাণীর মধ্যে বন্ধুত্ব নিয়ে আরো একটি গল্প, যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মহেশ গল্প, এটি এক অনন্য সৃষ্টি। তো সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পে যে প্রধান 2টি চরিত্র ছিল, যেটি মহেশ এবং গফুর। তো গফুর ছিল এক গরিব মুসলমান কৃষক, আর মহেশ ছিল তার পোষ্য গরু। এবং দারিদ্রতার মানে একদম চরম চূড়ায় পৌঁছানো, এবং খাদ্যাভাব দেখা যায় যে গফুর তার নিজের এবং তার সেই গরু অর্থাৎ মহেশের খাদ্য সংগ্রহের জন্য এমনকি তার ঘরে থালা বাসনও দোকানে জমা রাখতো, দিয়ে খাবার নিত। বা এমনও দেখা যায় যে মহেশ তার খাদ্য সংগ্রহ করতে পারছে না গফুর, তাই তার ঘরের ঘর ছিল খড়ের চাল দেওয়া, তো সেই খড়ের চাল খসে পড়লেও মহেশের খাবার যখন সে জোগাড় করতে না পারে, তখন
সেই তার ঘরের সেই খড় দিয়ে বা মানে চালের যে খড় দেওয়া আছে সেই চালের খড়, শুকনো খড় অবধি মহেশকে খেতে দিত। এবং কখনো তার খাদ্য সংগ্রহে উনি ব্যর্থ হলে বা মহেশের জন্য খাদ্য জোগাড় করতে না পারলে তখন আহ গিয়ে মহেশের কাছে গিয়ে যেরকমটা মানে ব্যর্থতা নিয়ে গিয়ে যেমন আদর করে দেয়, যে আজকে খাদ্য আনতে পারলাম না, এইরকম ধরনের। তখন মহেশও যেন তাকে কত বোঝে। হুম, সেও তার সমব্যথায় মানে ব্যথায় সমব্যথিত হয়। হ্যাঁ, যে শিং দিয়ে তার গায়ে গা ঘষতো। হুম, আহ শিং দিয়ে ঘষতো, যে সে বুঝতে পারছে সেও সমব্যথী হচ্ছে। হ্যাঁ, তো আমাদের আলোচ্য গল্পে অর্থাৎ সুভাও গল্পে এইরকম একটা আহ দৃশ্য দেখা যায় বা এরকম ঘটনা আছে যে প্রাণীর সঙ্গে সুভার সম্পর্ক, বন্ধুত্বের। তারা কারা? না, সেই দুটি গাভী, সর্বশী আর পাঙ্গুলি। হ্যাঁ, এবং সর্বশী ও পাঙ্গুলির সঙ্গে এক অন্তরঙ্গ বন্ধুত্বের সম্পর্ক ছিল সুভার। এবং সুভাও আহ, যখন তখন সেই গোয়ালে গিয়ে সেই গাভী দুটির কাছে তাদেরকে আদর করে দিত, কখনো তাদের ভর্ৎসনা করত, কখনো তাদেরকে প্রশংসা করত, এইরকম চলতে থাকতো। এবং আহ সুভা যে কথা বলতে পারে না, উম, কথা না বললেও সেই গাভী দুটি অর্থাৎ সর্বশী পাঙ্গুলি তারা যেন খুব বুঝতে পারতো সুভাকে। তার পায়ের শব্দেও তারা চিনতো যেটা সুভা আসছে বলে, এরকম সম্পর্ক। এবং এমনকি দেখা যায় গল্পে যে বাড়িতে যেদিন সুভা কঠিন কথা শুনতো তখন দৌড়ে সেই গোয়াল ঘরে সেই দুটি তার মুখ বন্ধু সর্বশী পাঙ্গুলির কাছেই ছুটে যেত, গিয়ে তার যে মর্ম বেদনা, তার তার কষ্ট দুঃখ সেগুলো তার চোখের জলের মাধ্যমে প্রকাশ করত। এবং তার চোখ দেখে আহ সেই গাভী দুটি তারা বুঝতে পারতো যে শুভা কষ্ট পাচ্ছে বলে, তারাও এক প্রকার সমব্যথী হতো, তারাও সান্ত্বনা দিত শুভাকে। হুম, তো এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পের সঙ্গে এই আমাদের আলোচ্য গল্প শুভা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শুভা গল্পে কিছু মানে একই রকম প্রায় সেটা লক্ষ্য করা যায়। এবং তোমরা যারা আগ্রহী, তোমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পটি পড়তে পারো। তখন তোমরা আরো ভালোভাবে দুটোকে তুলনা করতে পারবে। হুম, আচ্ছা, যাই হোক, এবার আসছে দেখো 5-এর দাগে। নিচের বাক্যগুলিকে কর্তা খণ্ড ও ক্রিয়া খণ্ডে ভাগ করে দেখাও। যে একটা বাক্য দেওয়া রয়েছে সেটাকে দুটো ভাগ দেখাতে হবে, একটা কর্তা একটা ক্রিয়া। ঠিক আছে? তো দেখো, সে নির্জন দ্বীপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন, এটা সঙ্গীহীন হবে। ঠিক আছে? তো এখানে কর্তাকে কার উদ্দেশ্যে বলা হচ্ছে? সে। ঠিক? এবং যে বাকি যেগুলো আছে সেটাকে ক্রিয়াখণ্ড ধরে নিতে পারো, যে নির্জন দ্বীপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন, এটা ক্রিয়াখণ্ড। আর সে কর্তা, মানে কর্তা খণ্ড। তারপর, সে যে কাজকর্ম করিয়া সংসারের উন্নতি করিতে যত্ন করিবে, বহু চেষ্টার পর বাপ মা সে আশা ত্যাগ করিয়াছেন। তো এখানে কার উদ্দেশ্যে বলা হচ্ছে? কোনো কর্তা আছে কি দেখতে পাচ্ছ? আছে, কে? এই সে। সেটা হলো কর্তাখণ্ড। হুম, এবং আহ, বাকি যে আছে, তো বাকি অংশ কি আছে? যে যে কাজকর্ম করিয়া সংসারের উন্নতি করিতে যত্ন করিবে। এখানে দেখো দুটো খণ্ড বাক্য আছে। ঠিক আছে? যে মাঝখানে একটা কমা দেওয়া রয়েছে, এবং এটাও একটা বাক্য এবং এটাও একটা বাক্য, স্বাধীন পরাধীন সেরকম। তো সে যে কাজকর্ম করিয়া সংসারের উন্নতি করিতে যত্ন করিবে, কমা। তো এটার একটা আলাদা মানে একরকম মানে হয়, এবং এটার সঙ্গে যুক্ত করেও একটা মানে হয়। তো সে যে কাজকর্ম করিয়া সংসারের উন্নতি করিতে যত্ন করিবে, কমা। তো এখানে এর মধ্যে এই সেটা হবে কর্তাখণ্ড। এবং বাদ বাকি যেগুলো আছে, যে
যে কাজকর্ম করিয়া সংসারের উন্নতি করিতে যত্ন করিবে, সেটা হবে ক্রিয়াখণ্ড। ঠিক আছে, এবং এটা পরাধীন ক্রিয়াখণ্ড। তারপর বহু চেষ্টার পর বাপ মা সে আশা ত্যাগ করিয়াছেন। তো এখানে একটা কর্তা কর্তা ব্যাপার আছে, তোমরা দেখতে পাচ্ছ কি? এখানে কর্তা কে? না, বাপ মা। ঠিক, বাপ মার কথা বলা হচ্ছে, তাহলে এখানে কর্তাখণ্ড কে হবে? বাপ মা, এরা হবে কর্তাখণ্ড। এবার আসছে যে বাকি তাহলে ক্রিয়াখণ্ড কোনটা? কি হবে? বহু চেষ্টার পর সে আশা ত্যাগ করিয়াছেন, ব্যাস হয়ে গেল, এটা কর্তাখণ্ড। ঠিক আছে, এবং এটা স্বাধীন ক্রিয়াখণ্ড, সরি, বহু চেষ্টার পর সে আশা ত্যাগ করিয়াছেন, এটা হবে ক্রিয়াখণ্ড, এবং এটা স্বাধীন ক্রিয়াখণ্ড বলতে পারো। তারপর 3 দাগে, এই বাক্যহীন মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে, এর মধ্যে কর্তাখণ্ড কোনটা আর ক্রিয়াখণ্ডই বা কোনটা? তো এখানে কর্তা বলতে কি দেখতে পাচ্ছ? যে এই বাক্যহীন মনুষ্যের, এটা হবে কর্তা, এবং বাকি কি রয়েছে না, বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে, এটা হবে ক্রিয়াখণ্ড। ঠিক আছে, এটা হলো। তারপর আসছে 6 দাগে, বলছে নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। তো বাক্য পরিবর্তন করা তোমাদেরকে শিখিয়েছিলাম, তো মনে আছে নিশ্চয়ই। তো দেখো কি বলছে প্রথমে 1 দাগে, শুভা তেঁতুল তলায় বসিয়া থাকিত এবং প্রতাপ অনতি দূরে মাটিতে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত। এটাকে জটিল বাক্যে রূপান্তর করিতে হবে, মানে করতে হবে। সব সাধু ভাষায় বলতে বলতে এটাও আমার সাধু ভাষা হয়ে যাচ্ছে। আচ্ছা, তো দেখো এই বাক্যটা আসলে যৌগিক বাক্যে রয়েছে, একটা এবং যুক্ত রয়েছে, সংযুক্ত একটা অব্যয় রয়েছে। এটাকে যখন জটিল বাক্যে রূপান্তর করব আমরা, তখন কি করতে হবে, কি করণীয়? না, জটিল বাক্যের যে নিয়ম, যে সেরকম শব্দ জোড় যুক্ত করতে হবে, যে যখন তখন, যে সে, যদি তবে, এইরকম ধরনের শব্দ জোড় যুক্ত করতে হবে, এবং এই সংযুক্ত অব্যয়, যৌগিক বাক্যের এই অব্যয়টাকে তুলে দিতে হবে। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, যে শুভা যখন তেঁতুল তলায় বসিয়া থাকিত তখন প্রতাপ অনতি দূরে মাটিতে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত। অর্থাৎ এখানে যখন তখন শব্দজোড় যুক্ত হয়েছে, এবং যেটা ব্যাকরণের ক্লাসের সময় তোমাদেরকে পই পই করে বলেছিলাম যে যখন এই বাক্যগুলো রূপান্তর হবে, বাক্যের অর্থ কিংবা যে ভাষায় রয়েছে সে ভাষা যেন পরিবর্তন না হয়। হ্যাঁ, যে সাধু ভাষায় থাকলে সাধু ভাষা, চলিত ভাষায় থাকলে রূপান্তরের পর যেন চলিত ভাষাই থাকে। তো এখানে সাধু ভাষায় রয়েছে এবং রূপান্তরের পরও সাধু ভাষায় থাকছে, যে শুভা যখন তেঁতুল তলায় বসিয়া থাকিত তখন প্রতাপ অনতি দূরে মাটিতে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত। ঠিক আছে, তারপর 2 দাগে বলছে, বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া শয়ন গৃহে তামাক খাইতেছিল। এটাকেও জটিল বাক্যে রূপান্তর করতে হবে, এবং এটা রয়েছে একটা সরল বাক্যে। জটিলের নিয়ম কি? সেরকম শব্দ জোড় যুক্ত করতে হবে। তো কি দাঁড়ায়, যে যে বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়াছিল সে শয়ন গৃহে তামাক খাইতেছিল, ব্যাস হয়ে গেল, এখানে যে সে যুক্ত হলো। বাণীকণ্ঠের ঘর 3 দাগে, বাণীকণ্ঠের ঘর একেবারে নদীর উপরেই, তাহার বাখারির বেড়া, আটচালা, গোয়াল ঘর, ঢেকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম, কাঁঠাল এবং কলার বাগান নৌকাবাহী মাত্রেরই দৃষ্টি আকর্ষণ করে, জটিল বাক্যে পরিণত করে। তো এই যে বাক্যটা, যেটা ধরতে গেলে মিশ্র বাক্যে রয়েছে, সেটাকে জটিল বাক্যে রূপান্তর করতে হবে। কি করা হবে না, একটু বাক্যগুলোকে সাজিয়ে নিয়ে একটা জটিল বাক্যে রূপান্তর করতে হবে। যেমন দেখো, একেবারে নদীর উপরেই অবস্থিত বাণীকণ্ঠের ঘরের যে বাখারির বেড়া, আটচালা, বা যাও বলতে পারো, যে যা বাখারির বেড়া, আটচালা, গোয়াল ঘর, ঢেকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম, কাঁঠাল এবং কলার বাগান, তা
নৌকাবাহী মাত্রেরই দৃষ্টি আকর্ষণ করে। এখানে যা তা শব্দজোড় যুক্ত হচ্ছে। ঠিক আছে, তারপরে দেখো 4 দাগে, প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়, যেন তাহার হইয়া কথা কয়। এটাকে সরল বাক্যে রূপান্তর করতে হবে। কি করা হবে না, সরল বাক্য মানে কি, একটাই বাক্য থাকবে, হ্যাঁ, এবং একটা সমাপিকা ক্রিয়া থাকবে, এরকম। তো এখানে দেখো দুটো বাক্য রয়েছে, সেটাকে আমাকে একটা বাক্যে আনতে হবে। হুম, তো কি করব, যে প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া যেন তাহার হইয়া কথা কয়। ঠিক আছে, বা যেনটা না না বলতে পারো, যে প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া তাহার হইয়া কথা কয়। ঠিক আছে, এটাই ঠিক হবে, এবং এটা কিন্তু ভাষার হবে। ঠিক আছে, আচ্ছা, তারপর 7 দাগে দেখো, শূন্যস্থান পূরণ করো। এই যে বক্সগুলো, ফাঁকা বক্স দেখতে পাচ্ছ, এগুলোকে ভরতে হবে। দুটো উদাহরণ দেখিয়ে দিয়েছে, যেমন এখানে অণু শব্দটা রয়েছে, সেটা দিয়ে আরো কিছু শব্দ যোগ করে একটা অর্থযুক্ত শব্দ তৈরি করতে হবে। যেমন অনুভব, অর্থাৎ একটা যে শব্দ তৈরি হচ্ছে অর্থযুক্ত, সেটা হচ্ছে অনুভব। তেমনি অনুমান, অর্থাৎ অনুমান। এবার এই ফাঁকা বক্স গুলো তৈরি করতে হবে। যেমন অনুযোগ দিয়ে কি হবে, অনুযোগ। অনুতাপ, অনুতাপ। ঠিক আছে, প্র দিয়ে আবার 3টি শব্দ তৈরি করতে হবে। প্রভাব, প্রভাব। প্রমাণ, প্রমাণ। প্রতাপ, প্রতাপ। বা প্রয়াণ, প্রয়াণ হয়, যা খুশি দিতে পারো, অর্থযুক্ত হলে হলো। ঠিক আছে, এবার এগুলো বলছি মানে যে এগুলোই দিতে হবে তারও কিন্তু মানে নেই। তোমাদের যেটা মনে হবে যে এই এই শব্দটা দিলে একটা অর্থযুক্ত শব্দ তৈরি হয়েই যাচ্ছে, তাহলে সেটাই দিতে পারো। ঠিক আছে, তারপর 3 দাগে কি বলছে, দিক বিদিক। এখানে দুটো বক্স দেওয়া আছে, মাঝখানে একটা যুক্ত চিহ্ন দেওয়া আছে। তার মানে এই শব্দটাকে ভাঙিয়ে লিখতে হবে, একটা ধরতে গেলে সন্ধি বিচ্ছেদের মতো। দিক বিদিক কি হবে, দিক বিদিক। ঠিক আছে, সেটাকে সংক্ষেপে দিক বিদিক বলা হয়। তাহলে কি হচ্ছে, দিক যুক্ত বিদিক। ঠিক আছে, ক। আচ্ছা, এবারে 4 দাগে কি বলছে, এখানে আছে গেরস্ত, অর্থাৎ এখানে একটা এর শব্দ বসাতে হবে, যেটা এর অর্থযুক্ত, বলতে পারো সমার্থক শব্দ। তো কি মানে গেরস্ত হয়, আমরা গল্পের মধ্যে পড়েছি, গার্হস্থ্য বা গৃহস্থ। ঠিক আছে, তো গৃহস্থ, যার মানে গেরস্ত। 5 দাগে কি বলছে, পঞ্জিকা। পঞ্জিকার অর্থ কি, এখানে লিখে দিলেই হয়ে যাবে। পঞ্জিকাকে কি বলা হয় সচরাচর, পাঁজি, বা সাধু ভাষাতেও পাঁজি শব্দটা ব্যবহার করা হতো আগে। তো এখানে পঞ্জিকা, এখানে হবে পাঁজি। বুঝতে পেরেছো? তো তোমাদের এই 5 দাগ থেকে আর এই 7 দাগ পর্যন্ত এটা পুরোটা গ্রামার সাইড বা ব্যাকরণ সাইড। ঠিক আছে, তো আশা করছি বুঝতে পেরেছো সবাই। তো এতক্ষণ গেল তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনীর প্রশ্ন, এবং সেই প্রশ্নগুলির আলোচনা আশা করছি কোনো তোমরা সবাই বুঝতে পেরেছো, অসুবিধা নেই। এবার তোমাদের এই শুভা গল্পের থেকে কিছু অতি সংক্ষিপ্ত অতিরিক্ত প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি। তো সেগুলো তোমাদেরকেও উত্তর দিতে হবে কিন্তু, কারণ এগুলো সব গল্পের মধ্যে থেকে এবং সহজ সহজ সব। ঠিক আছে, এবং অতি সংক্ষিপ্ত। তো চলো দেখা যাক। প্রথমে আছে, শুভা গল্পটি কার লেখা? এটা তো খুবই সহজ, কার লেখা না, গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এবং একটা কথা, যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন হলেও সবসময় পূর্ণ বাক্যে উত্তর দেবে। আচ্ছা, তো 2 দাগে কি আছে, শুভা গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? কোন পত্রিকায় প্রকাশিত হয় বলো দেখি তোমরা। হুম, যে শুভা গল্পটি সাধনা পত্রিকায় প্রকাশিত হয়। তারপর গল্পটি কত সালে প্রকাশিত হয়, কত সালে, যে
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সুভা গল্পটি 1299 সালে মাঘ মাসে প্রকাশিত হয়। আচ্ছা, তারপর সুভাষিনীর ডাকনাম কি? সুভাষিনীর ডাকনাম কি? সুভা। আচ্ছা, তোমরা পূর্ণ বাক্যেই লিখো যে সুভাষিনীর ডাকনাম হলো সুভা। আচ্ছা, তারপর 5 দাগে সুভার দুই দিদির নাম কি? সুভার দুই দিদির নাম কি? সুভার দুই দিদির নাম হলো সুকেশিনী আর সুহাসিনী। তারপর 6 দাগে গল্পে কে মনে করতো আমাকে সবাই ভুলিলেই বাঁচে? কে মনে করতো? না, সুভা। তো তোমরা যখন লিখবে যে গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সুভা গল্পে সুভা মনে করতো যে আমাকে সবাই ভুলিলেই বাঁচে, এবং প্রশ্নের মধ্যে যে এই এই ইনভার্টেড কমার মধ্যে যে সমস্ত বাক্যগুলি থাকবে বা শব্দ থাকবে, যদি থাকে, উত্তর লেখার সময় সেই ইনভার্টেড কমার মধ্যে থাকা সেই বাক্যটা হুবহু লিখবে এবং ইনভার্টেড কমা সহ। ঠিক আছে? তো কি লিখবে যে গল্পে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সুভা গল্পে সুভা মনে করতো যে, তারপর এরকম ইনভার্টেড কমা দিয়ে যে আমাকে সবাই ভুলিলেই বাঁচে দিয়ে দান। ঠিক আছে? তারপর 7 দাগে গল্পে পিতামাতার মনে কে সবসময় জাগরুক ছিল? কে? না, গল্পে পিতামাতার মনে সুভা সবসময় জাগরুক ছিল। অর্থাৎ সুভা যে মনে করতো যে আমাকে সবাই ভুললেই বাঁচি, এবং সে সবসময় নিজেকে সকলের থেকে আলাদা করে রাখতো, কারোর সঙ্গে মিশতো না, একা একা থাকতো, এবং তার যে কষ্ট সেটা সে একাই বয়ে বেড়াতো। কিন্তু তার বাবা মায়ের মনে সে সবসময় জাগরুক ছিল। সে যতই সে আড়াল করে থাকুক, নিজেকে আলাদা করে রাখুক, হ্যাঁ, তো সেই কথাই এখানে বলা হচ্ছে। তারপর 8 দাগে কে সুভাকে তার নিজের ত্রুটি স্বরূপ দেখতো? কে? না, সুভার মা তার সুভাকে তার নিজের ত্রুটি স্বরূপ দেখতো। হুম? বা আলোচ্য গল্পে সুভার মা সুভাকে তার নিজের ত্রুটি স্বরূপ দেখতো। ঠিক আছে? তারপর 9 দাগে বাণীকণ্ঠ 3 মেয়ের মধ্যে কাকে সব থেকে বেশি ভালোবাসতেন? কাকে? যা তোমরা তো জানো সবাই। তো বাণীকণ্ঠ 3 মেয়ের মধ্যে সুভাকেই সব থেকে বেশি ভালোবাসতেন। তারপর 10 দাগে সুভাকে নিজের গর্ভের কলঙ্ক মনে করতেন কে? সুভাকে নিজের গর্ভের কলঙ্ক মনে করতেন সুভার মা। তারপর 11 গল্পে কার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল? কার? না, গল্পে সুভার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল। তারপর 12 দাগে গল্পে কার চোখের ভাষা অসীম উদার এবং অতস্পর্শ গভীর? কার? বলো দেখি, তোমরাই বলো। হুম, তো গল্পে সুভার চোখের ভাষা অসীম উদার এবং অতস্পর্শ গভীর। তারপর 13 দাগে গল্পে কে নির্জন দ্বীপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন? কে? গল্পে একাকিনী কে? সুভা। তো গল্পে সুভা নির্জন দ্বীপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। তারপর চণ্ডীপুর কোথায় অবস্থিত? কোথায়? বাংলাদেশে। তারপর 15 সাধারণ বালক বালিকারা কাকে ভয় করত? সাধারণ বালক বালিকারা সুভাকে ভয় করত। কারণ আমরা গল্পে দেখি যে তার সেই চোখের ভাষার মধ্যে বৃহৎ প্রকৃতির মতো এক বিজন মহত্ব আছে, ছিল, তাই না? এবং সেজন্য কোনো সাধারণ বালক বালিকারা তার সঙ্গে মিশতো না, তাকে ভয় করত। হুম, তো সেই প্রসঙ্গটাই এখানে বলা হচ্ছে যে সাধারণ বালক বালিকারা কাকে ভয় করত? সুভাকে ভয় করত। ঠিক আছে? তারপর 16 দাগে কে আপন কুল রক্ষা করে কাজ করে যায়? কে? গল্পে কার এমন পরিচয় আমরা পাই? না, সেই নদীটি, চণ্ডীপুরের সেই বয়ে যাওয়া সেই নদীটি। তারপর 17
গ্রামলক্ষ্মী স্রোতস্বিনী কাকে বলা হয়েছে? সেই সরু নদীটির কথা বলা হচ্ছে। বাংলাদেশের আহ দিয়ে মানে বাংলাদেশের মুখ দিয়ে বয়ে চলা সেই নদীটির কথা বলা হচ্ছে, গ্রামলক্ষ্মী স্রোতস্বিনী। তারপর 18, একেবারে নদীর ওপরেই কার বাড়ি? একেবারে নদীর ওপরে কার বাড়ি ছিল? না বাণীকণ্ঠের বাড়ি। তাহলে কি বলবে? গল্পে একেবারে নদীর ওপরে বাণীকণ্ঠের বাড়ি ছিল। তারপর 19, শুভা যখন কাজকর্মে অবসর পায় তখন সে কোথায় গিয়ে বসে? শুভা যখন কাজকর্মে অবসর পায় তখন সে সেই নদীর তটে গিয়ে বসে বা নদীর তীরে গিয়ে বসে। তারপর গল্পে কারা মহাকাশের তলে মুখোমুখি চুপ করে বসে থাকতো? কারা? না সেই নির্জন দ্বীপ্রহর বা প্রকৃতি এবং শুভা মহাকাশের তলে মুখোমুখি চুপ করে বসে থাকতো। তারপর 21, মহাকাশের তলে সুবিস্তীর্ণ রৌদ্রে কে বসে থাকতো? মহাকাশের তলে সুবিস্তীর্ণ রৌদ্রে বসে থাকতো সেই নির্জন দ্বীপ্রহর বা প্রকৃতি। ঠিক আছে? কারণ দুপুরবেলা একদম ঠিক ভর দুপুরে নির্জন থাকে, জনমানবহীন থাকে এবং বেশ রৌদ্র থাকে, টাটকা রোদ, তাই না? দুপুরবেলা রোদ বেশি থাকে। তো সেজন্যই বলা হচ্ছে মহাকাশের তলে সুবিস্তীর্ণ রৌদ্রে কে থাকতো? না সেই প্রকৃতি, নির্জন দ্বীপ্রহর। তারপর 22 দাগে, মহাকাশের তলে ক্ষুদ্র তরুচ্ছায়ায় কে বসে থাকতো? না মহাকাশের তলে ক্ষুদ্র তরুচ্ছায়ায় শুভা বসে থাকতো। তারপর 23, গল্পে গাভী দুটির নাম কি? তো খুবই সহজ, তোমরা সবাই জানো যে গল্পে গাভী দুটির নাম সর্বশী ও পাঙ্গুলি। 24, বালিকা নিয়মিত কতবার করে গোয়ালে যেত? বালিকা নিয়মিত 3 বার করে গোয়ালে যেত। আর বলতো যে যখন সে কঠিন কথা শুনতো, আহ যে শুভা বাড়িতে যেদিন কোনো কঠিন কথা শুনতো তখন সে কাদের কাছে যেত? না সেই মুখ বন্ধু দুটি গাভী সর্বশী ও পাঙ্গুলির কাছে যেত, এবং সেটা অনিয়মিত। ঠিক আছে? মানে নিয়মিত সে 3 বার যেত এবং অনিয়মিত যখন তার মনে পড়তো সে চলে যেত। হুম। আচ্ছা, তারপর এটা হলো। এবার 26, যে শুভা কার গ্রীবা বেষ্টন করে নিজের গণ্ডদেশ ঘর্ষণ করত? কার গ্রীবা বেষ্টন করত? দুটি গাভীর উল্লেখ আমরা পাই গল্পে, একটা সর্বশী একটা পাঙ্গুলি। ঠিক? তো শুভা সর্বশীর গ্রীবা বেষ্টন করে নিজের গণ্ডদেশ ঘর্ষণ করত। ঠিক আছে? এটা কিন্তু গুলাবে না তোমরা। তারপর কে স্নিগ্ধ দৃষ্টিতে শুভাকে নিরীক্ষণ করে তার গা চাটত? কে? এখানে আরো একটি গাভীর কথা বলা হচ্ছে, সে হলো পাঙ্গুলি। অর্থাৎ পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে শুভাকে নিরীক্ষণ করে তার গা চাটত। এই দুটো কিন্তু গুলাবে না তোমরা। তারপর 28, শুভার মর্মবেদনা কারা বুঝতে পারত? শুভার মর্মবেদনা সেই তার দুই মুখ বন্ধু, সেই দুটি গাভী সর্বশী ও পাঙ্গুলি, তারা বুঝতে পারত। তারপর গাভী দুটি কিভাবে শুভাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করত? গাভী দুটি বা তার শিং শুভার বাহুতে ঘষে শুভাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করত। ঠিক আছে? তারপর 30, কারা শুভার প্রতি আনুগত্য প্রকাশ করত? কারা? না সেই ছোট্ট বিড়াল ছানা এবং ছাগল। বিড়াল ছানা এবং ছাগলের কথা বলা হচ্ছে, যে তারা ওই আহ সর্বস্ব পাঙ্গুলির মতো অত অন্তরঙ্গ বন্ধুত্ব না থাকলেও আনুগত্য ছিল বা অনুগত ছিল শুভার প্রতি। তারপর 31, উন্নত শ্রেণীর জীবের মধ্যে আরো একজন যে সঙ্গী ছিল সে কে? উন্নত শ্রেণীর জীব বলতে কার কথা বোঝানো হচ্ছে? কোনো মানুষকে বোঝানো হচ্ছে। এবং কোন মানুষ তার সঙ্গী হিসাবে ছিল, বন্ধু ছিল? না গোসাইদের ছোট ছেলে প্রতাপ। তাহলে কি বলবে? উন্নত শ্রেণীর জীবের মধ্যে
আরো একজন যে সঙ্গী ছিল সে হলো গোসাইদের ছোট ছেলে প্রতাপ। ঠিক আছে। 32, কাদের মধ্যে সমভাষা ছিল না? তো সমভাষা, ভাষা তার মানে একজনের ছিল একজনের ছিল না। তো কার ছিল? সেই গোসাইদের ছেলে প্রতাপ, তার ভাষা ছিল এবং সুভার ভাষা ছিল না। তাহলে এখানে কাদের কথা বলা হচ্ছে? না, সেই প্রতাপ এবং সুভার কথা বলা হচ্ছে। তো উত্তরে বলবে যে গল্পে গোসাইদের ছোট ছেলে প্রতাপ এবং সুভার মধ্যে সমভাষা ছিল না। তারপর 33, গল্পে নিতান্ত অকর্মণ্য কে? কে? না, গল্পে নিতান্ত অকর্মণ্য হলো প্রতাপ। তারপর 34, প্রতাপের প্রধান শখ কি? প্রতাপের প্রধান শখ ছিপ ফেলে মাছ ধরা। তারপর 35, মাছ ধরার উপলক্ষে প্রতাপের সাথে প্রায় কার সঙ্গে দেখা হতো? না, সুভার সঙ্গে দেখা হতো। ঠিক আছে। আচ্ছা, তারপর তারপর 36, অতিরিক্ত আদর সংযোগ করে সুভাকে কে সু বলে ডাকতো? কে? না, অতিরিক্ত আদর সংযোগ করে সুভাকে প্রতাপ সু বলে ডাকতো। হুম? তারপর 37, প্রতাপের জন্য কে পান সেজে এনে দিত? কে এনে দিত? না, প্রতাপের জন্য সুভা পান সেজে এনে দিত। তারপর 38, কে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতার প্রার্থনা করত? কে? সুভা। সুভা মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতার প্রার্থনা করত। ঠিক আছে। তারপর 39, সুভার মতো আর কে একা সুপ্ত জগতের ওপর বসে থাকে? কে? না, পূর্ণিমা প্রকৃতি। যে পূর্ণিমার চাঁদ, সেও যেন, বা প্রকৃতি, সেও যেন সুভার মতো সুপ্ত জগতের ওপর একা বসে আছে, একাকিনী। তো এখানে পূর্ণিমা প্রকৃতির কথা বলা হচ্ছে। ঠিক আছে। তারপর 40, গল্পে কারা কন্যাভারগ্রস্ত? কারা? না, সুভার বাবা মা। গল্পে সুভার বাবা মা বা পিতা মাতা বলতে পারো কন্যাভারগ্রস্ত। ঠিক আছে। তারপর 41, কুয়াশা ঢাকা প্রভাতের মতো কার সমস্ত হৃদয় অশ্রুবাষ্পে একেবারে ভরে যায়? না, সুভার। যে কুয়াশা ঢাকা প্রভাতের মতো সুভার সমস্ত হৃদয় অশ্রুবাষ্পে একেবারে ভরে যায়। তারপর 42, কি রে সু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস, দেখিস আমাদের ভুলিস নাই। এ কথা কে জিজ্ঞাসা করেছিল? কে? না, প্রতাপ। তোমরা যখন উত্তর লিখবে এই পুরো কোটানকোট পুরো ইনভাইটেড দেওয়া যে বাক্যটা পুরোটাই তুলবে, তুলে হাইপেন দিয়েই উত্তর লিখবে যে এ কথা প্রতাপ জিজ্ঞাসা করেছিল বা প্রতাপ বলেছিল। যেরকমটা প্রশ্ন থাকবে সেরকমটা উত্তর দেবে। আচ্ছা, কাকে জিজ্ঞেস করেছিল? না, সুভাকে। ঠিক আছে। তারপর 43, বাণীকণ্ঠ ঘুম থেকে উঠে কোথায় তামাক খাচ্ছিলেন? বাণীকণ্ঠ ঘুম থেকে উঠে শয়ন গৃহে তামাক খাচ্ছিলেন। 44, সুভা কোন রাত্রে নদী তটে শস্পসজ্জায় লুটিয়ে পড়ল? কোন রাত্রে? না, শুক্লা দ্বাদশীর রাত্রে। সুভা শুক্লা দ্বাদশীর রাত্রে নদী তটে শস্পসজ্জায় লুটিয়ে পড়ল। 45, আবার যদি বলা হয় যে শুক্লা দ্বাদশীর রাত্রে সুভা কোথায় গিয়ে লুটিয়ে পড়লো? না, শুক্লা দ্বাদশীর রাত্রে সুভা শস্পসজ্জায় লুটিয়ে পড়লো, বা নদী তটে নদী তটে শস্পসজ্জায়ও বলতে পারো, কিংবা নদী তটে ঘাসের বিছানায় লুটিয়ে পড়লো, এরকমটাও বলতে পারো। ঠিক আছে। 46, কোথায় সুভার মা সুভাকে খুব করে সাজিয়ে দিয়েছিলেন? কোথায়? না, কলকাতার এক বাসায় সুভার মা সুভাকে খুব করে সাজিয়ে দিয়েছিলেন। তারপর 47, সুভার বর কাকে সঙ্গে নিয়ে কনে দেখতে এসেছিল? সুভার বর তার বন্ধুকে সঙ্গে নিয়ে কনে দেখতে এসেছিল। 48, কে অনেকক্ষণ নিরীক্ষণ করে বললেন মন্দ নহে? কে? না, সুভার বর। সুভার বর অনেকক্ষণ নিরীক্ষণ করে বললেন মন্দ নহে। ঠিক আছে। 49, কিসের ন্যায় বালিকার অশ্রুজল বালিকার মূল্য বাড়িয়ে দিল? কিসের ন্যায় অর্থাৎ কিসের মতো? না, শক্তির মুক্তার মতো বালিকার অশ্রুজল বালিকার মূল্য বাড়িয়ে দিল।
অর্থাৎ ঝিনুক, ঝিনুকের মুক্তের কথা বলা হচ্ছে। আচ্ছা, এবং এটার কথা একটু বলি যে ঝিনুকের মুক্ত, ঝিনুকে যখন মুক্ত থাকবে তখন সে ঝিনুকের মূল্য ভালো বা মূল্য বেশি। যখন তাতে মুক্ত থাকবে না তখন সে ঝিনুকটা আতিপাতি ফেলে দেবে মানুষ, কোনো মানে ইউজলেস একেবারে, সেরকমটা আর কি বোঝালে। তারপর লেখকের মতে কাদের জাতীয় পরকাল রক্ষা হলো? না, লেখকের মতে সুভার পিতামাতার বা সুভার বাবা মায়ের জাতীয় পরকাল রক্ষা হলো। 51, পশ্চিমে কে কাজ করে? কে? সুভার বর পশ্চিমে কাজ করে। তারপর কতদিনের মধ্যে সবাই জানতে পারলো নববধূ বোবা? তো এখানে নববধূ বলতে কাকে বোঝাচ্ছে বলতো? সুভাকে। তো সপ্তাহখানেকের মধ্যে সবাই জানতে পারলো নববধূ বোবা। ঠিক আছে। তারপর গল্পে কে চক্ষু এবং কর্ণেন্দ্রিয়ের দ্বারা পরীক্ষা করিয়া এক ভাষা বিশিষ্ট কন্যা বিবাহ করিয়া আনিল? কে? সুভার বাবা, সরি, সুভার বর চক্ষু এবং কর্ণেন্দ্রিয় দ্বারা পরীক্ষা করিয়া এক ভাষা বিশিষ্ট কন্যা বিবাহ করিয়া আনিল। তো যেরকম ইনভার্টেড কমা দেওয়া যে বাক্যটা রয়েছে এটাও কিন্তু একই রকম ভাবে তোমরা উত্তরের জায়গাতেও লিখবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, তো এখানেই আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সুভা গল্পের সমস্ত আলোচনা পর্বর সমাপ্তি। তো আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি, এবং যদিও বা বুঝতে কোথাও অসুবিধা থেকে থাকে আমাকে অবশ্যই জানিও, আমি তোমাদেরকে সাহায্য করব। ঠিক আছে। তো আজকে ক্লাস এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, মন দিয়ে পড়ো। দেখা হচ্ছে পরের ক্লাসে আবার নতুন কোনো অধ্যায় নিয়ে। ধন্যবাদ।